নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার এক দারুণ সুন্দর চিত্তাকর্ষক পর্ব নিয়ে। একটু বেলা করেই বেরিয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। গন্তব্য বাগনান। যথারীতি ট্রেন নেই। 11টা একটা খড়গপুর লোকাল আছে বটে, কিন্তু এখন প্রায় 11টা বাজলেও ডিসপ্লে বোর্ডে তার কোনো খবরই নেই। অ্যাপে দেখাচ্ছে 14 নম্বরে ট্রেন দেবে। সাধারণত তাই দেয়। কয়েকশো মানুষ অপেক্ষা করছেন 13 বা 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এমন সময় ঘোষণা হলো খড়গপুর লোকাল 22 নম্বর থেকে ছাড়বে। অর্থাৎ পুরনো থেকে নতুন কমপ্লেক্সে ছোটা। বয়স্ক মানুষ, শিশু, অসুস্থদের পাশাপাশি সাধারণ মানুষেরও সে এক চূড়ান্ত হয়রানি। যাই হোক, ছুটতে এসে দেখি ট্রেন সবে ঢুকছে প্ল্যাটফর্মে। আজ আমার কপাল ভালো। মাত্র মিনিট 20 লেট করে হাওড়া ছাড়ল খড়গপুর লোকাল। দেখা যাক কটায় পৌঁছায় বাগনানে। এবারে বলি আজকের গন্তব্য নিয়ে। আজ যাচ্ছি হাওড়া জেলার ত্রিবেণী সঙ্গম দেখতে। অবাক হলেন তো? আমিও হয়েছিলাম। শুধু ত্রিবেণী নয়, হাওড়ার মতো জায়গাতে যে বিশাল এক দ্বীপ এলাকা রয়েছে, সেখানকার মানুষের আজও প্রধান ভরসা বা যাতায়াতের মাধ্যম নৌকা, সেটা আজ না গেলে জানাই হতো না। আজ যাচ্ছি বাক্সি। প্রথমেই বলে রাখি, আজকের ভ্রমণে কিন্তু নানান রকমের দ্রষ্টব্যের কোনো বাহার নেই। নেই দেবালয়, প্রাচীন জমিদার বাড়ি, প্রত্নক্ষেত্র, দারুণ বিখ্যাত খাবারের খোঁজ, এসব কিচ্ছু না। আছে শুধু নদীমাতৃক অপরূপ প্রকৃতি আর নিজের সঙ্গে কাটানোর জন্য খানিকটা সময়। বাক্সের পাশ দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদ। তার সঙ্গে এখানে মিলিত হয়েছে মুণ্ডেশ্বরী নদী। একই সঙ্গে দুই নদীর ডাকে এখানেই আবার মিশে গিয়েছে দামোদর এবং রূপনারায়ণের সংযোগ রক্ষাকারী গাইঘাটা খাল। সব মিলিয়ে সে নাকি এক দারুণ পরিবেশ। বাক্সি যেতে হলে নামতে হবে বাগনানে, সেখান থেকে যেতে হয় বাক্সি ঘাটে। প্রায় 1 ঘন্টা পার। চলে এসেছি বাগনানে। ট্রেন ঢুকছে বাগনান স্টেশনে। আমায় বাগনানে নামিয়ে চলে গেল ট্রেন। আজ কিন্তু অনেকটাই ভালো এসেছি। আমায় মাত্র আধ ঘন্টা দেরি করে নামালো ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের এখন যা পরিস্থিতি, তাতে এটা তেমন কোনো ব্যাপারই না। এবারে চলুন প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যাক। ওভারব্রিজ ধরে যাব স্টেশনের পশ্চিম দিকে। স্টেশন থেকে বেরোলেই মিলবে বাস স্ট্যান্ড। এখান থেকে বাক্সি যাওয়ার অনেক গাড়ি মেলে। বাসও যায় বাক্সি হয়ে। তবে আমি ধরব বাক্সি ঘাট যাওয়ার ম্যাজিক বা অটো। ধরে নিয়েছি ম্যাজিক। এবারে ম্যাজিকের মতোই এ আমায় পৌঁছে দেবে বাক্সি ঘাটে। শহর ছাড়াতেই সুন্দর পরিবেশ। সবুজ গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে দিব্যি চলেছি আমি। আধ ঘন্টার মধ্যে চলে এলাম বাক্সির কাছাকাছি। সামনেই 0 পয়েন্ট। এখান থেকে বাক্সির দিকে বাঁ দিকে চলে যাব আমি, আর মূল রাস্তা চলে যাবে ডান দিকে, বাক্সি সেতু পার করে কুলিয়ার দিকে। চলে এসেছি বাক্সি ঘাট এলাকায়। ঘাটের কাছেই স্ট্যান্ডে আমায় নামিয়ে দিল ম্যাজিক। নেমে দেখলাম ছোটোখাটো একটা বাজার। তবে দুপুরে এখন দোকানপাট বন্ধ হতে বসেছে। খুব যে বৈচিত্র্য কিছু আছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, সপ্তাহে 2 দিন এখানে ভালো হাট বসে। মিষ্টির দোকান এখানে মাত্র 2টি। আমার দেখে তেমন আহামরি কিছু মনে হলো না। এবারে চলুন নদীর দিকে যাওয়া যাক। দোকানপাট পেরোলেই নদী। নদীর ধারে এসে চোখ জুড়িয়ে গেল। মৃদু হাওয়ায় সব ক্লান্তি যেন উধাও। এখানেই সেই ত্রিবেণী সঙ্গম।
সামনেই রূপনারায়ণ। আমার ডান দিকে মিলিত হয়েছে মুন্ডেশ্বরী এবং গাইঘাটা বা হুড়হুড়ি খাল। সেই খালও এখানে নদীর মতোই বড়সড়। এই প্রসঙ্গে বলে রাখি, রূপনারায়ণ আদতে নদ হলেও স্থানীয়রা নদীই বলেন, আমিও তাই বলবো। মোহনার পাশেই ঘাটে বাঁধা পারানির নৌকা। নৌকাই এখানে যাতায়াতের প্রধান মাধ্যম। তাই এপার থেকে ওপারে মানুষের পাশাপাশি এদিকে মালপত্রও পার হয়। মনে হলো এই বেলা নৌকায় উঠে গেলে কেমন হয়, একটু ওপার থেকে ঘুরে আসা যাক। ভাবা মাত্রই সময় নষ্ট না করে উঠে গেলাম নৌকায়। নৌকা ছেড়েও দিল। নৌকা থেকেই খুব ভালো দেখা যায় নদীর মোহনাকে। তবে এই মোহনা আমরা ফেরার সময় আরও ভালো করে আরও কাছ থেকে দেখব। আপাতত যাচ্ছি নদীর ওপারে থাকা দুধকুমড়াতে। এই নৌকো আগে যাবে রূপনারায়ণের অপর পারে চিতনানে, সেখান থেকে আবার আসবে দুধকুমড়াতে। দুধকুমড়া থেকে আবার চিতনান হয়েই ফেরে এই বাক্সি ঘাটে। আমিও ভাবলাম 3 জায়গা থেকেই নদীকে দেখা হয়ে যাবে, ভালোই হলো। 10 টাকা নৌকার পারানির করি। একটু দূরে ঝাউবন দেখা যাচ্ছে। হঠাৎই দেখলাম নৌকা ভিড়ছে সেই ঝাউবনের দিকে, কিন্তু এখানে তো কোনো ঘাটই নেই, শুধু জঙ্গল। শুনলাম এক দিদি এখানে নেমে সামনে থাকা পার্কে যাবে ফুচকা বিক্রি করতে। তাকে নামাতেই এইখানে নৌকার স্পেশাল স্টপেজ। ব্যাস, আমিও নেমে গেলাম ওই দিদির সঙ্গেই। আঘাটায় আমাদের নামিয়ে দিয়ে চলে গেল নৌকা। মাঝির দিকে চেয়ে দেখলাম সে বেশ অবাক নয়নেই আমাকে দেখছে। যাই হোক, এবারে ওপরে উঠে যেতে হবে পার্কের দিকে। ওই যে সামনে সেই দিদি আগে আগে চলেছে, তাকেই অনুসরণ করছি আমি। হোগলা বনের মধ্যে দিয়ে পথ। চলে এসেছি পার্কের সামনে। আপনারা এলে দুধকুমড়া ঘাটে নেমে সেখান থেকে টোটোতে চেপে এই পার্কে আসতে পারেন। বাইরে বাইক এবং গাড়ির সমাবেশ থেকেই অনুমান করা যায় পার্ক আজ ভিড়ে ঠাসা। এই পার্কের ভালো নাম কাশিয়াড়া ত্রিবেণী পার্ক। এখানে 20 টাকা প্রবেশ মূল্য লাগে। পার্কের লাগোয়া একটি রেস্টুরেন্ট এবং একটি বিশ্রাম গৃহ আছে দেখলাম। আজ অবশ্য 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। খুব স্বাভাবিকভাবেই পার্কে বেশ ভিড়। পার্কের ভিতরেও তেমন কিছু নেইও। আমি আর তাই পার্কে না ঢুকে বরং নদীর দিকেই যাই। পার্কের ধার ঘেঁষে নদীর দিকে ঝাউয়ের সারি, ছায়া ঘেরা সেই পথ ভালোই। এখান থেকে দেখা যাচ্ছিল পার্কের ভিতরে ভিড়টা। একটু আধটু পিকনিকও হচ্ছে দেখলাম। চলুন আমরা বরং নদীর ধারের দিকেই যাই। নদীর ধারে এদিকটায় অবশ্য ভিড়ভাড়টা কিচ্ছু নেই, নিরিবিলি দাঁড়াতে ভালোই লাগছিল। সুযোগ পেতেই পার হয়ে চলে এসেছিলাম দুধকুমড়ার দিকে। এদিকে এই যে ত্রিবেণী সংগ্রাম, আমার ইচ্ছে ছিল যে আমি ত্রিবেণী সংগমের 3টে দিক থেকেই আজকে জায়গাটা দেখব। তো তার প্রথম আর দ্বিতীয়, এই দ্বিতীয় পার্ট হচ্ছে দুধকুমড়ার দিকটা, সেদিকে এসছি। এরপরে তো চিতনানের দিকে যাওয়ার ইচ্ছে আছে। 3 দিক থেকেই নদীটা কেমন লাগে, মানে নদীগুলি, এখানে তো একটা নদী নয়। আমার এখানে এই ডান দিক থেকে আমার আসছে এদিকে রূপনারায়ণ। ওই দূরে দেখা যাচ্ছে ওই যে বালির চড়া মতো দেখছি, ওর ওপাশ থেকে এসছে হচ্ছে মুন্ডেশ্বরী, আর ওপাশে একটা বড় খাল, সেই খালটাও এখানে নদীর মতোই প্রায়। তো সব মিলিয়ে এই যে ত্রিবেণী হাওড়ার, সেখানে এসে দুটো দিকে যাওয়া হয়েছে। চিতনানে গিয়েও আমি আপনাদের জানাচ্ছি। এদিকে এই পার্কটা রয়েছে দুধকুমড়ার। পার্কটা এখন আজকেই 14ই ফেব্রুয়ারি আজ, তো বুঝতেই পারছেন পার্কে আজকে যাওয়াটা মানে খুব বিপজ্জনক ব্যাপার আমার মতো বুড়োদের পক্ষে। তো আমি আর পার্কে ঢুকলাম না। তবে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পার্কের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যদি খাবার দাবার কিছু পাই তাহলে খাবো। কারণ অন্যদিকে আমি ইয়েতে নেমে সেরকম বড় কিছু খাবারের দোকান টোকানে দেখলাম না, আমাদের ওই যেখানে নামলাম বাক্সিতে। তো এখানে যদি কিছু পাওয়া যায় খেয়ে দে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি। আজ সারাদিন নদীর সঙ্গেই কাটবে, আর আজকে অন্য কিছু নয়, শুধু নদী, আমি আর নদী।
পার্কের সামনে একটা রেস্টুরেন্ট, আজ এখানেও ভিড় আছে। তারই মধ্যে খোঁজ নিলাম খাবারের। ওরা জানালেন একদল পিকনিকে এসেছে, তাদের রান্না ওরাই করেছে, তাই সেখান থেকে খাসির মাংস আর ভাত পাওয়া যেতেই পারে। ব্যাস, আর কি চাই। ঢুকে গেলাম ভিতরে। আমি তো এখানে কিছু পাবো তেমন আশা করেই আসিনি। সেই জায়গাতে এমন দারুণ খাওয়া দাওয়া হবে, এটা তো অপ্রত্যাশিত ভালো লাগা। রেস্টুরেন্টটিও বেশ ভালোই, পরিচ্ছন্ন, ছিমছাম। ওই তো এসে গিয়েছে আমার খাবার। ভাত, ডাল, আলু ভাজা, সালাড, বাঁধাকপির তরকারি এবং খাসির মাংস। ও হ্যাঁ, সঙ্গে চাটনি এবং পাঁপড় ভাজাও আছে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওরা। বাংলায় একটা কথা আছে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ক্ষেত্রে আজকে অনেকটা হলেও ব্যাপারটা সত্যি। আমি এখানে এসেছিলাম সেরকম কিছু ভালো হোটেল বা খাবার দাবার পাবো সেরকম আশা না করেই, কিন্তু হঠাৎ করেই এই যে দুধকুমড়ার এই কাশিয়ারা পার্কে এসছি আমি, সেখানে এসে কিন্তু এই যে খাবার পেয়ে গিয়েছি দুপুরবেলা, এটা একটু অপ্রত্যাশিত ছিল, কিন্তু পেয়ে গিয়েছি। হ্যাঁ, অন্যদের আয়োজন বা ব্যবস্থাপনা ছিল, তার থেকে কিয়দংশ আমার জুটে গিয়েছে। কিন্তু এই দুপুরবেলা এখানে সুন্দর ভাত, ডাল, তরকারি এবং খাসির মাংস পাবো সেটা খুব একটা আশা করিনি। সেটা একটা ভালো ব্যাপার। আমি তো পেয়েছি। খাওয়া দাওয়া হোক, আগে জমিয়ে খাই, তারপরে তো বলছি কেমন খেয়েছি, কী বৃত্তান্ত। কিন্তু এই অপ্রত্যাশিত খাবারটা পেয়ে ভালো লাগছে বেশ, এটা আমি আশা করিনি। আগে খেয়ে নিই, তাহলে বাকি কথা খাওয়ার পরে হচ্ছে। বেশ ভালোই খেলাম, কিন্তু ঘরোয়া রান্না। আমার পড়লো সব মিলিয়ে 300 টাকা প্লেট। খাওয়া দাওয়া সেরে এবার রওনা দিলাম দুধকুমড়া ফেরিঘাটের দিকে। আবার নৌকো পেরিয়ে ওপাশে যেতে হবে। সবুজে মোড়া সুন্দর পথ, নিরিবিলি, দারুণ। যেতে যেতেই রাস্তার পাশে নজরে এলো রং বেরঙের ক্ষেত। ব্যাস, আমায় আর ঠেকায় কে। নেমে গেলাম সবুজের সমুদ্রে। নেমেই একটু এগোতেই দেখি টমেটোর বাহার। সেখান থেকে একটু চোখ তুলতে দেখি চারিদিকে নানান ধরনের সবজি এবং ফুলের মিলেমিশে সংসার। সামনেই গাঁদার ক্ষেতে গ্রামের মহিলারা ফুল তোলায় ব্যস্ত, তার মাঝেই একটু গল্প গুজবও জারি। আমি এগোলাম আরও সামনের দিকে। সর্ষে ক্ষেতের পাশ ধরে এগোচ্ছি। সর্ষে শেষ হতেই শুরু হলো আবার গাঁদার বাহার। অপূর্ব লাগছিল এই ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে। তেমন লোকজনও নেই। গাঁদা সুন্দরের পাশ দিয়ে টমেটোর ধার ঘেঁষে এবারে পৌঁছলাম চন্দ্রমল্লিকার কাছাকাছি। শ্বেত শুভ্র সেই বাহার দেখবার মতো। মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম ফুলের সেই হাসি।
বেশ খানিকক্ষণ কেটে গেল এই ফুল ফসলের সংসারে। এবার বেরোতেই হয়। ফুলের ক্ষেত ছেড়ে তাই এগোলাম আবার পথের পানে। এবার আবার পথ চলা শুরু। ফুলের ক্ষেতকে পাশ কাটিয়ে সামনের দিকে চলেছি আমি। যাচ্ছি সেই দুধকুমড়া ফেরিঘাটের দিকেই। এখান থেকে মিনিট 10 হাঁটা পথ বলছে গুগল। চলে এসেছি দুধকুমড়া ঘাটের কাছে। এই গলিতে ঢুকেই সামনে সেই ঘাট। জায়গাটা বেশ সুন্দর। একটা পল্লী বাংলার ছোঁয়া রয়েছে এখানকার দৃশ্যপটে। সামনেই রূপনারায়ণের সেই ঘাট। এবারে আমি এই নদী পার হয়ে যাব ওপারে থাকা চিতনানে। নৌকা রয়েছে ঘাটে। দুপুরের স্বাভাবিক অলসতা ঘিরে আছে চারপাশে। ঝিম মেরে বিশ্রাম নিচ্ছে পাড়ানির সেই নৌকা। সময় হলে ফের গা ঝাড়া দিয়ে উঠবে হয়তো। চিতনানের দিকেও দেখলাম অনেকগুলি নৌকা বাঁধা নদীর ধার বরাবর। বেশ কিছুক্ষণ পর ছাড়লো আমার নৌকা। দুধকুমড়াকে ফেলে যাচ্ছি ওপারে চিতনান ঘাটে। মিনিট 5 ব্যাপার। এই নৌকায় আমায় চিতনানে নামিয়ে চলে যাবে বাক্সির দিকে। আমি অবশ্য বাক্সিতে ফিরব আরও পরে। তার আগে একটু চিতনানের দিকে নদীর ধার এবং মোহনাটা দেখে আসি একবার। চলে এসেছি চিতনানে। আগে নেমে যাই। আমার সঙ্গে আরও অনেকেই নামলেন দেখলাম। আবার বেশ কিছু মানুষ এখান থেকে উঠলেনও। চিতনানে আমায় নামিয়ে দিয়ে বাক্সির দিকে চলে গেল নৌকা। আমিও এবার নদীর দিক থেকে মুখ ঘোরালাম চিতনানের দিকে। ওপরে উঠে এবারে যাব নদীর ধার ধরে মোহনার দিকে। ধরে নিয়েছি নদীর বাঁধ বরাবর পথটি। মাটির সেই পথ বেয়ে চলেছি আমি। এখানে আমার ডান দিকে নদী, সামান্য দূরে 2 নদী এবং 1 খালের মোহনা, আর বাঁদিকে সবুজের সুনামি যেন। বিভিন্ন ধরনের সবুজ সবজির মাঝেই রয়েছে ফুলের বাহার এদিকেও। পড়ন্ত রোদে এই পথ হাঁটতে কিন্তু একটা অনন্য সুখ অনুভব করছি। এই সবুজ সুন্দরের মাঝে তাই স্বতঃস্ফূর্ত পদচারণা সম্ভব হচ্ছিল না। কারণ এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মাঝে মধ্যেই আমার গতি রুদ্ধ করে দিচ্ছিল। আপনা হতেই উঠে আসছিল হাতে থাকা ক্যামেরা। যাই হোক, বাঁধের পথ ছেড়ে এবার নামা যাক নদীর পাড়ে, মোহনার আরও কাছাকাছি। বিকেল ঘন হয়ে আসছে। সূর্যের তেজ কমছে ধীরে ধীরে। এদিকেও কিন্তু খুব একটা কেউ নেই, স্থানীয় 2-1 কৃষক ছাড়া। আর মাঝে মধ্যে চলে যাচ্ছে পাশ দিয়ে নৌকাগুলি। সে এক ভারী আদুরে ছবি। ইচ্ছে ছিল নদীর চড়ায় বালিতে একটু হাঁটব, কিন্তু মাঝে একটা ছোট্ট জলধারা একটু গন্ডগোল করে দিল। অগত্যা নদীর ধারে এই ঘাস জমিতে একটু পাইচারি করা যাক। চিতনানের এই যে দিকটা, এটাও কিন্তু খুব সুন্দর। আমি তো দেখতে পাচ্ছেন পাশে নদী, ওপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, তার মাঝে রাস্তা, সেটা দিয়ে হাঁটছি। জায়গাটা দারুণ, অসাধারণ। যাদের প্রকৃতি পছন্দ, নির্জনতা পছন্দ, তাদের জন্য দারুণ। একদম পেছনে যে দেখা যাচ্ছে, ওইখানটায় সকালবেলা আমি ছিলাম।
সকালবেলা বলা যায় না, দুপুরবেলাই বলা যায়। আমি ওইখানে কিন্তু এই যে পার্কটা রয়েছে এবং যে মধ্যাহ্ন ভোজন সারলাম ওই জায়গাটাতে, ঠিক উল্টো দিকে এইটা হচ্ছে রূপনারায়ণের মূল ধারাটা এখানে এসছে। তারপরে এখানে এসে ওইখানে এই মুন্ডেশ্বরীর থেকে এই যে বাঁদিকে এই মুন্ডেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে। ওপাশে ওই খালটা যেটা সেটা দেখা যাচ্ছে না এপাশ থেকে, সেটা ওপাশ থেকে দেখা যাচ্ছিলো। কিন্তু এইটাও ত্রিবেণী সঙ্গম। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। বিকেলবেলাটা এখানে কাটাতে কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর লাগছে হাত দিয়ে। এদিকে এত সবুজ, চারিদিকে কৃষিক্ষেত, তার পাশে এরকম একটা নদী, সত্যি খুব ভালো। এমন বিকেল কে না চায়, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এর বেশি কিছু বলার নেই, বললে বেশি ছন্দ নষ্ট হয়ে যায়। বরং যে ছবিটা দেখি এই বিকেলে, এই যে নদীর বুকে সূর্যাস্ত, সেই ছবিটা সুন্দরভাবে উপভোগ করি। এবার আবার ফিরে চলা, ধরে নিয়েছি সেই নদী বাঁধের পথ। সামনেই নদীর বুকে অস্তমিত সূর্যের চেনা অথচ চিরন্তন ভালো লাগার ছবি। তবে হ্যাঁ, এই পথে কিন্তু কোনো অটো বা টোটো কিচ্ছু মিলবে না। চিতনান ঘাটেও আমি কোনো টোটোর দেখা পাইনি। ঘাট থেকে এই পথটা মোটামুটি 1/2 কিলোমিটার হবে, এটুকু হাঁটতেই হবে। তবে সেই হাঁটাটাই কিন্তু অন্যতম সুখকর প্রাপ্তি হিসেবে থেকে যাবে জীবনভর। চলে এসেছি আবার চিতনান ঘাটের কাছাকাছি। ঘাটের কাছেই দেখি অনেক লোক, লাল সাদা শাড়ি পরা মহিলাই বেশি। জানা গেল গ্রামে কীর্তন আজ। সেই কীর্তনের দল এসেছে নৌকা করে। তাদের বরণ করে নিয়ে যেতেই এই জনসমাগম। এটাও একটা দেখবার মতো দৃশ্য বটে। গোধূলি বেলায় নদীর ঘাটে দাঁড়িয়ে দেখছিলাম সেই কীর্তনের দলের সম্বর্ধনা। ভালোই লাগছিল। মানুষের স্বাভাবিক ভক্তি, সৌজন্যবোধ এবং ধর্মনিষ্ঠ চেতনার মধ্যে একটা গ্রামের সহজ সরল বিনোদনের রূপ খুঁজে পাচ্ছিলাম। আরও ভালো লাগলো একটা জিনিস জেনে, এটি মূলত মুসলিম প্রধান এলাকা। সেখানে কীর্তনের আয়োজন হয়েছে সকলের খুশিতেই। এমনকি যে নৌকাতে কীর্তনের দল এলো সেটির মালিকও একজন মুসলিম মানুষ। তিনি খুশিতেই তার নৌকা পাঠিয়েছেন। আমার বাংলাতে এমন ছবি তো দেখতে চাই আজন্ম। এমন টুকরো টুকরো ভালো লাগা এখনও ছড়িয়ে থাকে গ্রাম বাংলার আনাচে কানাচে। আমিও সেগুলি কুড়িয়ে বেড়াই। আমার নৌকা আসতে এখনও বেশ কিছুটা দেরি, তাই এবারে বরং নদীর ধারে দাঁড়িয়ে একটু রূপনারায়ণের বুকে সূর্যাস্ত দেখা যাক। সে এক মায়াবী মুহূর্ত। একটু একটু করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রক্তাভ সূর্যি মামা। নদীর বুকে তারই স্বর্ণাভ প্রতিফলন। এমন দৃশ্যই যেন বেঁচে থাকতে নতুন আশা জাগায়। আর নয়, ওই তো কাছাকাছি এসে গিয়েছে আমার নৌকা। ঘাটে এসে লাগতেই উঠে পড়া। রওনা দিলাম চিতনান ছেড়ে। সূর্যি মামা ঘরে দরজা বন্ধ করবেন প্রায়। এমন সন্ধ্যা লগ্নে নৌকায় ভেসে চলেছি বাক্সির দিকে। ডান দিকে বড় একটা বালুচর, একেবারে নদীর মাঝখানে। তাকে পাশ কাটিয়ে চলেছি আমরা। মিনিট 10 সময় লাগবে চিতনান থেকে বাক্সি ঘাট যেতে। এবারে বাঁ দিকে ধরা পড়ল সেই বালুচর যেটায় নামতে চেয়েছিলাম আমি। পরে শুনলাম আরও একটু দূরে গিয়ে আসা যায় নাকি এই বালুচরে। জল পেরোতে অসুবিধে হয় না। ঠিক আছে, পরের বারের জন্য তোলা থাক বরং এই বালুচরের পদচারণা। এখান থেকে খুব স্পষ্ট বোঝা যায় মোহনাকে।
এখানেই বাঁদিকে মুন্ডেশ্বরী এসে রূপনারায়ণের সঙ্গে মিলেছে এই বালুচরের পাশ দিয়ে। তার ওপাশেই দেখা যাচ্ছে গাইঘাটা খালকেও। আধো আলোয় মোহনা দর্শন সেরে এবারে বাক্সির ঘাটে ভিড়ব আমি। ঘাটের পাশেই রয়েছে এই নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার। গরম গরম সিঙাড়া হয়েছে দেখে সেখান থেকে একটু সিঙাড়া নিয়ে নিলাম। এবার একটু বসি নদীর ধারে। সূর্যিমামা বিদায় নিলেও তার রেশ রয়ে গিয়েছে এখনও। নদীর জলে সেই সিঁদুরে আভা। খুব একটা লোকজন কিন্তু এখানে নেই। বসে পড়লাম নদীর ধারেই থাকা একটা পাথরে। সারাদিন ঘোরাঘুরির শেষে এবার একটু এসে বসেছি এই বাক্সির চরের বা বাক্সির দিকে রূপনারায়ণের ধারে। আজকে সারাদিনই আমরা ছিলাম পুরো এই নদীর আশপাশে, কিন্তু সকালে বাক্সিতে যখন এসেছিলাম তাড়াহুড়ো ছিল, বাক্সির থেকে নৌকা চেপে ওপারে চলে গিয়েছিলাম দুধকুমড়ার দিকে। তারপরে তো চিতনান হয়ে আবার ফিরে এসেছি বাক্সিতে। তো এবারে এসে একটু এই দিকটায় বসেছি রূপনারায়ণের ধারে। এই যে সন্ধে হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, এখনও লালচে আভা আকাশ এবং নদীর বুকে খেলা করছে। একটা অপূর্ব সময়। এই গোধূলি লগ্নে এরকম সময় নদীর ধারে বসে থাকতে পেরে আমার তো দারুণ লাগছে। সারাদিনটা আমরা কিন্তু ভালো ঘুরেছি আজকে, পুরোটাই নদীকেন্দ্রিক ঘোরা ছিল। আজকের ঘোরা বেড়াবেন্নতে আমাদের সাংঘাতিক কিছু দ্রষ্টব্য যে ছিল সেরকম নয়। মন্দির, মসজিদ কিংবা কোনো রাজবাড়ি, অন্য কোনো দেখার বিষয় সেরকম প্রত্নক্ষেত্র সেরকম ছিল না, কিন্তু যেটা ছিল সেটা একেবারে প্রকৃতি, নদীকেন্দ্রিক প্রকৃতি। দারুণ কাটালাম সারাদিনটা। সন্ধেবেলাটাও খুব ভালো কাটছে। একটু এখানে বসবো, এই সুন্দর এই যে নদী, যে ত্রিবেণী সঙ্গমটা, তার সন্ধেবেলার আমেজটা নিচ্ছি। সন্ধেবেলা ভাবলাম একটু চপ খাবো, তো চপ এখানে নেই। সিঙাড়া পেলাম গরম গরম, সিঙাড়াই নিয়ে এসেছি। নদীর পাড়ে বসে একটু গরম গরম সিঙাড়াটাই খাওয়া যাক। আজকে মিষ্টি নয়, আজকে একটু নোনতা খাবারের দিকে আমরা নজর দিয়েছি। এই যে আমার সঙ্গে রয়েছে সিঙাড়া। এখানে একটি দুটি দোকান, খুব বেশি নেই, তার মধ্যে এটি গরম সিঙাড়া ভেজেছে। বেশ কুড়মুড়ে সুন্দর চপ। এই চপটা তো সিঙাড়া ভালো লাগছে। সারাদিনটা কিন্তু ভালো আজকে ঘুরেছি। দারুণ কিছু দেখাচ্ছিল যে নয়, মন্দির, মসজিদ, তারপরে জমিদার বাড়ি, রাজবাড়ি, এসব কিছুই ছিল না। কিন্তু যেটা ছিল এই যে এই অপূর্ব সুন্দর প্রকৃতি, এইটা কিন্তু আমাদের সঙ্গে মানে সমস্তটা জুড়ে ছিল, সফরটা জুড়ে। খুব ভালো বেরিয়েছি। এই খাওয়া দাওয়া করলাম, একটু বসলাম এখানে, এবার ফিরে যাব। কিন্তু তার আগে একটা সুন্দর বিকেল বা সন্ধে উপভোগ করে নিই। সিঙাড়া এখানে 6 টাকা পিস, খারাপ না, ভালোই খেতে। সত্যি দারুণ একটা সময় কাটালাম আজ। কি দেখেছি যদি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো তেমন কোনো তালিকা দিতে পারবো না, কিন্তু মনের মণিকোঠায় আজকের এই নিজের সঙ্গে, নিজের জন্যই, নিজের মতো বেড়ানো একটা অপূর্ব তৃপ্তি দিয়েছে। সন্ধে হয়ে এসেছে, এবার বিদায় জানাতে হয় বাক্সিকে। বিদায় জানালাম রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরীকেও। ধরে নিয়েছি আবার সেই ম্যাজিক ভ্যান, চলেছি বাগনানের দিকে। এই আধ ঘন্টা মতো সময় লাগবে। চলে এসেছি বাগনান স্টেশনে। সন্ধে পার হয়ে রাত নেমেছে। এবারে ধরবো হাওড়া যাওয়ার ট্রেন। পরপর ট্রেন আছে এই সময়, দেখি কে আসে আগে। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে খড়গপুর লোকাল। আগে উঠে পড়ি তাহলে ট্রেনে। যেতে যেতে শুনে নেওয়া যাক এদিকে আসা যাওয়ার ব্যাপারে। বাক্সিতে আসতে গেলে ট্রেনে বা বাসে বাগনান আসে সুবিধে। হাওড়া থেকে প্রচুর লোকাল ট্রেন বাগনান আসে। কলকাতার বিভিন্ন জায়গা থেকেই বাগনানগামী বাসও মেলে সহজেই। বাগনান এসে বাগনান স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড থেকে মিলবে বাক্সি যাওয়ার অটো বা ম্যাজিক ভ্যান। বাসও যায়, ভাড়া 20 টাকা। বাক্সি ঘাটের কাছে খুব বড় হোটেল বা রেস্টুরেন্ট মিলবে না। খাওয়া দাওয়ার জন্য
নদীর ওপারে পার্কে রেস্টুরেন্ট কিন্তু আছে, যেখানে আমি খেয়েছিলাম। এছাড়াও বাক্সিস 0 পয়েন্টের দিকে রেস্টুরেন্ট মিলে যাবে। থাকার কোনো জায়গা কিন্তু এখানে তেমন নেই, দিনের দিন গিয়ে দিব্যি বেরিয়ে আসা যায়। আমিও তাই করেছি। কথা বলতে বলতেই হাওড়া ঢুকছে আমার ট্রেন। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসবো অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে আগামী বুধবারে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।